আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও চলে আসলাম তোমাদেরকে একটি মজার গল্প শোনানোর জন্য। তাহলে চলো চলে যাওয়া যাক মূল গল্পে। গল্পটি কিন্তু কারো নাটক সিনেমা থেকে নেওয়া নয়, এটা হচ্ছে একটি বাস্তব ঘটনা। তো গল্পটি আমি বলছি তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না, আর শেয়ার করলে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে গল্পটি শেয়ার করা। তো প্রিয় বন্ধুরা, গল্পটি হচ্ছে আমার বান্ধবী আমরা ছোট থেকে একসাথে বড় হওয়ার পর আমরা দুজনে এক অফিসে চাকরি নিই। চাকরি নেওয়ার পর হচ্ছে যে আমি হেল্পারে জয়েন করি, আরও হচ্ছে কোয়ালিটিতে জয়েন করে। যেহেতু শিক্ষিত ছিল ও কোয়ালিটি, আর আমি তেমন একটা লেখাপড়া করতে পারি নাই, আর গার্মেন্টস সম্বন্ধে আমি কিছু বুঝিও না, এই জন্য আমি হেল্পারে জয়েন করি। তো আমার থেকে বড় পদ, আবার শিক্ষিত। তো গার্মেন্টস করতে 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 ওর সাথে হচ্ছে ইমন নামের একটা ছেলের সাথে প্রেম হয়ে গেল। প্রথমে কথাবার্তা বলতো, তারপরে একসাথে দেখা যায় লাঞ্চের টাইমে একসঙ্গে বসে লাঞ্চও করতো, বন্ধের দিনে দুইজন একটু ঘুরতেও বেরোতো। এভাবে করতে করতে পছন্দ থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ের পর হচ্ছে এখন বাচ্চাও হয়ে গেছে। তো যাক, এখানেই গল্প শেষ নয়, বাচ্চা হয়ে যাওয়া শেষ নয়। তো বিয়ের পরে যখন একটা বাচ্চা হয়ে গেল, আমার বান্ধবীর নাম ছিল আবিদা। বাচ্চা হয়ে যাওয়ার পর ওর স্বামী খুব হ্যান্ডসাম ছিল। বাচ্চা হয়ে যাওয়ার পর ও তো কিছুদিন আর চাকরি করতে পারলো না। না পারায় ওই গ্যাপ যে সময়টা ছিল থাকায় ওর হাজব্যান্ড ওকে তেমন একটা আর সময় দেয় না, আদরও করে না, ভালোবাসে না, ওকে আর পছন্দই করতেছে না। ও যদি ভালো কথাও বলে তাও বিরক্ত হয়। ও যদি একটা ঘরের কোনো সাংসারিক বিষয়ে কথা বলে তাও বিরক্ত হয়। এক কথায় ওকে মারাত্মক অপছন্দ করা শুরু করলো। এমনকি একটা বাচ্চা যে হলো, প্রথম প্রথম কয়েকদিন তো একটু আদর ভালোবাসা দিল বাচ্চাটাকে। তারপর থেকেই বাচ্চাটাকেও তেমন আর পছন্দ করেন না। আচ্ছা, করেন না কেন? এর পিছনে তো কোনো রিজন হবে, তাই না? যে মানুষটা তার স্ত্রীকে মানে ঘর থেকে বের যাওয়ার সময় একটা চুমু দিত, ঢুকতো একটা চুমু দিত, যখন তখন আদর করতো, সে মানুষটার হঠাৎ করে কেন এই চেঞ্জ? এই বিষয়টা স্বাভাবিক সবার মাথায় কাজ করবে। তো বিষয়টা আমাকে শেয়ার করার পর, যেহেতু আমি ওখানে চাকরি করি, ততদিনে আমি অপারেটর হয়ে গেছিলাম। যেহেতু এখানে প্রায় 1.5 বছর 2 বছরের একটা গ্যাপ, আমি অপারেটর হয়ে গেছিলাম। ও ছুটিতে ছিল। তো ছুটির দিনই ও আমাকে আগের দিন ফোন করে, বৃহস্পতিবার রাতে, যেহেতু শুক্রবার আমাদের ছুটি, তো আমাকে ফোন করছে। তা আমি বললাম, হ্যাঁ কেমন আছিস বল, বিয়ের পর তো আমাকে ভুলেই গেছিস, তোর সাথে তো আর বেশি কথাবার্তা হয় না, তোর বেবি হয়েছে। আমি একদিন দেখতে গিয়েছিলাম, বাবার সাথে দেখে আসলাম, এখন কি অবস্থা, কেমন আছিস? বলতেছে, হ্যাঁ কেমন আছিস সেটা বলার জন্যই তোকে ফোন দিলাম। আমি বলি, মানে? কেমন আছি বলার জন্যই ফোন দিলাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, এভাবেই তো বলবি তাই না? বলতেছে, এমনিতে তো ভালোই আছে আলহামদুলিল্লাহ, তবে সংসার টিকবে কি টিকবে না সেটাই বলতে পারছি না। আমি বললাম, কী বলিস তুই? তোর হাজব্যান্ড তোকে এত ভালোবাসে আর তুই হঠাৎ করে এই কথাটা কেন বলতেছিস? ও আমাকে বলতেছে তখন, শোন না, ও না চেঞ্জ হয়ে গেছে, ও আগের মতো নাই। বেবি হওয়ার পর থেকে কয়েকটা দিন ভালো ছিল, তারপর থেকে না ও আমাকে আর পছন্দ করে না। ওর মতো খায়, ওর মতো ঘুমায়, আমাদের দিকে না ফিরেও তাকায় না। আগে তো মনে কর আমাকে খাইয়ে দিত, তারপরও খাইতো, বা আমি খাইছি কি না, একসাথে খাবো, প্লেট নাও, এই ধরনের অভ্যাসগুলো আর নাই। আমি বললাম, কেন, হঠাৎ করে কি হলো? ও বলতেছে, জানলে কি আর তোকে বলতাম? তখন আমি নিজে থেকে ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। জানি না কতদূর কী করতে পারবো, কারণ গার্মেন্টসের চাকরি অনেক কঠিন, তুই তো জানিস। তার উপরে যদি বাসায় আসতে আমার 5-10 মিনিট লেট হয়ে যায়, সেক্ষেত্রে মার কাছে আমাকে জবাবদিহি করতে হয়, যেহেতু আমার বিয়ে হয়নি।
তো এখন আমি বিষয়টা মার সাথেও আলোচনা করলাম যে মা এরকম এরকম ঘটনা, আমি একটু মানে গার্মেন্টস ছুটির পরেও কিন্তু একটু ওইদিকে থাকবো, হ্যাঁ, বিষয়টা আমাকে একটু দেখতে হবে। তো এই কথা অনুযায়ী আমি মাকে বললাম, মা আমাকে একটা বোরখা এনে দাও না। তো বলতো বোরখা দিয়ে কী করবে? আমি বললাম, না 2-4 দিনের জন্য আমার একটু দরকার, বোরখা পরে তো আমি নাইচে বেড়াবো না, তুমি আমাকে একটা বোরখার ব্যবস্থা করে দাও। তো মা বলছে আমারই তো বোরখা আছে। তো মার থেকে বোরখা হিজাব আমি প্রতিদিনই নিয়ে যেতাম, মানে যতদিনই সমস্যার সমাধান খুঁজে পাবো না প্রতিদিনই নিয়ে যেতাম আমি। তো ছুটি হয়ে যেত অফিস, আমি নামার আগেই বোরখাটা পরে মুখ টুক একদম ঢাইকা বের হইতাম, হইয়া দেখতাম যে ওর স্বামী কোথায় যায় কী করে। তো 2 দিন দেখলাম পাইলাম না, হতাশ এক প্রকার, হ্যাঁ। আর এইদিকে প্রত্যেকটা নিউজ আমি আমার বান্ধবীকে দিচ্ছি। দেওয়ার পর 3 দিনের মাথায় আমি ফাইনালি পেয়ে গেলাম। আমাদের অফিসের একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে রিঙ্কি। রিঙ্কিও দেখতে বেশ ভালো ছিল, স্মার্ট একজন মেয়ে। তো কতদিন হলো সম্পর্কের বিষয়টা চলছিল সেটা আমি ঠিক জানি না। তোকে ফলো করতে দেখলাম যে একটা বাসার মধ্যে ওরা ঢুকে পড়লো। ঢুইকা একদম যাইয়াই তো মনে করো যে একটা আরেকটার জামা কাপড় খুইলা টুইলা এদিক ফিক্কা মারে ওই দিক ফিক্কা মারে। এখন আমি তো সরাসরি শো হতে পারছি না, আমি এগুলো জানালা দিয়ে দেখছিলাম। মানে ওরা এতটাই উন্মাদ ছিল, ঘরের জানালা যে খোলা সেটা দেখতেই ভুলে গেছে। যেহেতু একতলা ছিল এটা, তো আমার বিষয়গুলো দেখতে আর অসুবিধা হয়নি। জ্বালানা লাগানোই ছিল, কিন্তু জ্বালানায় ফুটা ছিল, পর্দা ছিল না, সেই থেকে বাইরে থেকে সব কিছুই দেখা যাচ্ছিল। তো দেখলাম একটা আরেকটার জামা কাপড় খুইলা একদম মনে করো যে যতভাবে যা যা করা যায়, মনে হয় যে ক্ষুধার্ত বাঘ লাফায় পড়ছে বাঘিনীর উপরে, আর বাঘিনী লাফিয়ে পড়ছে তার বাঘের উপরে, এই ধরনের একটা অবস্থা। একদম দুইজনের দেহটারে ছিঁড়ে বিড়া খাইতেছে, কল্পনা করতে পারে, দেখলে মনে করো যে কারো নেশা হয়ে যাবে। তো আমি তো বলতেছি যে দেখতে ভালোই লাগতেছে, কিছুক্ষণ দেখি, আশেপাশে একবার চাই ডাইনে বামে পিছনে যে আমাকে কেউ দেখে কি না। তো দেখি না, কাউকেই দেখছি না, যেহেতু একদম চিপার ভিতর দিয়ে ঢুকেছিলাম আমি, ওটা কোনো রাস্তাও না কিছু না, ওটা একটা পরিত্যক্ত চিপা। তো ওখানে কেউ ছিল না, তারপরও আমি আশেপাশে দেখছিলাম, অনেক সময় তো এই ধরনের রাস্তাগুলোর মধ্যে হিরুঞ্চি ঢুকে পড়ে। তো যাই হোক, ওখানে বসে বসে দেখতেছি যখন ওরা মানে জল দেওয়ার জন্য জলের পাইপটা কুয়োর মধ্যে সেট করে দিল, তখন মনে করো যে অবস্থা তো আরও খারাপ। পরে আমি ভাবলাম আমি কি এভাবে দেখতেই থাকবো? আমি কি কাউকে বললে কেউ বিশ্বাস করবে? আমার তো প্রুফ দরকার। তো আমি কি বলবো, কি করব, এটা ভাবতেছি তো হুট করে ফোনটা বের করলাম, কই এত ফুটা দিয়ে চোখ লাগিয়ে দেখতে পারতেছি, কিন্তু ভিডিও করা কি সম্ভব? আচ্ছা একটু ট্রাই করে দেখি পারি কি না। পরে ক্যামেরাটাকে সেট করে আমি জুম করলাম, জুম করে দেখি হালকা ঝাপসা ঝাপসা দেখা যায়। তো ওগুলা দিয়ে কি করব, দুজনের ফেস দরকার আমার। তো আমি কি করলাম, ওদের সামান্য কিছু পাইছি জুম করে, তো এটাই নিলাম। মানে দেখে তো আমারও পুরা মানে চলে গেছে। আমি ওখান থেকে তাড়াতাড়ি ওপরে বের হলাম, বের হয়ে হচ্ছে আমার বান্ধবীকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি বললাম এই ঘটনা, এই লোকেশন, তুরান্ত এখানে চলে আয়। তো মা যেহেতু আমাকে নিয়ে টেনশন করবে, মাকেও বললাম যে মা আমি অমুক জায়গায় আছি, টেনশন করো না, এই একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ, ওর হাজব্যান্ডের হচ্ছে, আমার বান্ধবীর হাজব্যান্ড আছে না, ওর এক মেয়ের সাথে সম্পর্ক, আমি বিষয়টা একটু দেখতেছি, তুমি আমাকে নিয়ে টেনশন, এই কথা বলে মাকে টেনশন ফ্রি রেখে আমার বান্ধবীও রীতিমধ্যে চলে আসলো। আসার পরে হচ্ছে ওখানে অনেক কথা কাটাকাটি হয়, পরে এলাকার মানুষজন জড়ো হয়, পরে জানতে পারলাম কি, জানতে ওই মেয়েটাকে না ও বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, তো আমার বান্ধবীকে বললাম যে দেখ, বিয়ে যদি করে থাকে তাহলে তো এখানে আর কিছু বলারই নাই আমার, এখন এটা তোদের ব্যক্তিগত পারিবারিক
তর্ক বিতর্ক মাধ্যমে যেটা হবে সেটা কর। তো ও বলল যে এক কথাই যে মানুষটা এই মাত্র বিয়ের বয়স 3 বছরও হয় নাই, মাত্র 2 বছর পারও হয় নাই, এর মধ্যেই যে মানুষটা আমাকে এতভাবে আঘাত দিল, আমার বিশ্বাস তছনছ করে দিল, তার সাথে কিসের সংসার আমার। তো ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিল ডিভোর্সের। আর ওই মেয়েটা রিঙ্কিকে বলল, শোনো, আমি আনম্যারিড ছিলাম, ও আমাকে পছন্দ করলো, আমি ওকে পছন্দ করলাম, আমরা বিয়ে করলাম, সব কিছু তোমাদের সামনে। তুমি একটা মেয়ে হয়ে আমার সংসারটা এভাবে ভাঙতে পারলে? দুনিয়ার শোধ কিন্তু দুনিয়াতেই হয়, মনে রেখো। এই কথা বলে ও ওকে ডিভোর্স দিয়ে দিল। ফাইনালি কোনোভাবে ওকে আর কেউ বোঝাতে পারলো না, ডিভোর্স দিয়ে এখন ওর ছেলে হয়েছিল, ওর ছেলেকে নিয়ে ও একা একা এই ফাইনালি ছেলেটাকেও এখন বড় করে তুলেছে। ছেলেটা বড় হয়েছে, এখনও আর বিয়ে শাদী করেনি। আর ওদিকে হ্যাঁ, কিছুদিন পরেই তো জানা গেছে, 1.5 বছর পরে জানা গেছে যে ওই মেয়েটাকেও নাকি ওর হাজব্যান্ড ছেড়ে দিছে। আসলে এরা এ ধরনের ছেলেপেলে না, সংসার কাকে বলে, সম্পর্ক কাকে বলে, এইগুলার মানেই জানে না। আর অনেক মেয়েরাই আমরা এদের ফাঁদে পড়ে যাই। এদের সাথে সম্পর্ক তো দূরের কথা, এদের সাথে কথা বলাই ঠিক নয়। কারণ যাদের সম্পর্কর মর্যাদা রাখতে পারে না, তাদেরকে বিশ্বাস করা মোটেও ঠিক নয়। তুই যে আমার বান্ধবী যে বলেছিল দুনিয়ার শোধ দুনিয়াতে হয়, দেখো ওর সংসারটাও কিন্তু টিকলো না। এটাই হচ্ছে মূল রিজন। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কারো না কারো জীবনের গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।